আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আর ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি মূলত বাংলাদেশের ক্রিকেট সম্পর্কীয় যে ভিডিওটি, সেটা গতকালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হলো, যেখানে বাংলাদেশ জয়লাভ করে সিরিজে সমতা আনলো একে। সামনের তৃতীয় এবং ফাইনাল যেই ওডিআইটা রয়েছে, সেই ওডিআইটার আমি যদি জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করি, তা কোন দলকে আমি কত পার্সেন্ট জয়ের সম্ভাবনা দিতে পারি সেই সম্পর্কে আমি একটু বিশ্লেষণের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। তো গতকালকে জয়টা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজে টিকে থাকার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ সেই জয়টা আমরা পেয়েছি। কিন্তু তারপরও মনের মধ্যে যদি একটু চিন্তা করি, তাহলে অনেকটাই আমাদের গতকালকে ম্যাচের দুর্বলতা প্রকাশ পেয়েছে, যার কারণে হয়তো আমাদের জয়টা অনেক কঠিন হয়ে গিয়েছে, যেটা আরও অনেক সহজ হতে পারত। যেটা শ্রীলঙ্কারা প্রথম ওডিআইতে আমাদের দুর্দান্ত শুরুর পরেও কীভাবে খুব দ্রুত কামব্যাক করে একদম একটা দলকে ঘুরিয়ে মুচড়িয়ে প্যাকেট করে দেওয়া যায়, সেটা তারা দেখিয়ে দিয়েছিল। যার জন্য আমি শ্রীলঙ্কার ক্যাপ্টেনকে অবশ্যই ধন্যবাদ জানাই। তার গেম প্লেনটা আসলেই খুবই দুর্দান্ত ছিল, যেদিক দিয়ে আমাদের বর্তমান ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ গেম প্ল্যানের দিক দিয়ে অনেকটাই দুর্বল। কিভাবে দুর্বল সেই বিষয়টা আমি কথা বলছি। তো প্রথমে আমি গতকালকের যেই দ্বিতীয় ওডিআই ম্যাচটা হলো, সেটার যদি উইকেট নিয়ে কথা বলি, বাংলাদেশের যে উইকেট পতনের বিষয়গুলি সেটা একটু খেয়াল করবেন। শ্রীলঙ্কারা কিন্তু তাদের গেম প্ল্যান অনুযায়ী বাংলাদেশের উইকেটগুলি নিয়েছে এবং নিতে বাংলাদেশ সেটা বিলিয়ে দেওয়ার মতনই অবস্থা ছিল। একটু খেয়াল করবেন, বাংলাদেশের তানজিদ হাসান তামিমের আউটটা আনফর্চুনেটলি হইতেই পারে, সব খেলায় যে ভালো করবে এরকম না। তো তারপর আসি তৌহিদ হৃদয়ের যে রান আউটটা, সেই বিষয়টা আসলে আমাদের ক্রিকেটার খেলোয়াড়রা রানের জন্য যখন তাড়া করে, তখন আসলে মাঠের পরিস্থিতিটা কি আদৌ রান নেওয়ার মতো আছে কি না, ওই খেলোয়াড়টা কি দ্রুত থ্রো করে দিচ্ছে কিনা, ওইদিকে খেল না করে তারা কি মানে অন্ধের মতোই দৌড়ায় কিনা আমি জানি না। কিন্তু প্রথম ওডিআইতেও দেখবেন আমাদের সেই নাজমুল হোসেন শান্ত এত ভালো খেলার পরও সে কিন্তু এর আগেও একটা রান আউট হওয়ার থেকে তানজিদ হাসান তামিম তাকে বাধা দিয়েছে, কিন্তু সে রেগে গিয়েছিল। আমাদের নাজমুল হাসান রেগে গিয়ে বলছিল, ইটস মাই কল, ইটস মাই রেসপন্সিবিলিটি। কিন্তু কি দেখলেন পরক্ষণে, কিন্তু তার রেসপন্সিবিলিটির ফলশ্রুতিতে এর দায়ে কিন্তু সে রান আউট হলো, এবং এরপর থেকেই কিন্তু আমাদের একের পর এক ব্যাটিং কলাপস হয়ে আমরা একদম গুহারার মতো হেরে গেছি প্রথম ওডিআইতে। ঠিক সেম তৌহিদ হৃদয়ের ক্ষেত্রেও একই হয়েছে, যে ওরাও যখন দ্বিতীয় রানটা নিবে, তখন কিন্তু আসলে খেয়াল করা উচিত যে আমার ওই ওপোনেন্ট ব্যাটসম্যানটা আমাকে নিষেধ করছে নাকি সেও সমান গতিতে দৌড়াচ্ছে, বা আমি একটু খেয়াল করি যে কিভাবে বলটা ওই কি থ্রো করছে কিনা। এদিকে খেয়াল না করে আমি 2 রান নিব মানে নিবই, পারি বা না পারি, এইভাবে অন্ধের মতো দৌড়িয়ে সেও আউট হলো, সেও রাগ ঝাড়লো। আর পাশাপাশি তানজিদ হাসান তামিমকেও আমি একটু দোষারোপ করি, সে যদি রানটা নাই নিবে, সে কিন্তু আরও আগে কল করা দরকার ছিল যে এটা এখানে রান হবে না, নো। অন্যান্য দেশের খেলোয়াড়দের কিন্তু অটোমেটিক দেখবেন তারা কিন্তু এইভাবে রান না নিলে শুরুতেই তা অপর খেলোয়াড়কে না করে দেয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ব্যর্থতার কারণে তানজিদ হাসান তামিমেও যে ভুলটা করেছিল, ঠিক আজকে সেম তানজিদ হাসান সাকিব একই ভুল করার মাধ্যমে তৌহিদ হৃদয় এবং নাজমুল হাসান শান্ত দুজনেই রান আউটের শিকার হয়েছে। ঠিক সেম হাসান মাহমুদও যে শর্ট বলটা, সেও কিন্তু গ্রাউন্ডে না খেলে উপরের দিকেই শটটা খেলার মাধ্যমে সহজেই একটা শর্ট লেগে একটু ক্যাচ হয়ে আউট হয়ে গেছে। আর যেটা মুস্তাফিজ এবং তানভীর ইসলামের যে আউটগুলি, সেটা একটু খেয়াল করে দেখবেন। হাসারাঙ্গা ওয়ার্ল্ড ক্লাস একজন বলার নিঃসন্দেহে, সে মূলত কিন্তু লেগ স্পিনার, কিন্তু একটু খেয়াল করে দেখবেন তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর তার কিন্তু প্রধান অস্ত্রটা হচ্ছে গুগলি। সে কিন্তু অধিকাংশ ব্যাটারদেরই গুগলির মাধ্যমে পরাজিত করে উইকেট নেয়, কিন্তু তাদের দুজনের ক্ষেত্রে সে কিন্তু জেনারেল লেগ স্পিন করেই আউটটা করেছে। সে বাইরে বলটা পিচ করে বলটা ভিতরের দিকে টার্ন করে একদম তাদেরকে এলবিডব্লিউর মাধ্যমে আউট করেছে। তার অস্ত্রটা কিন্তু সে ওইভাবে কাজে লাগায় না, সে স্বাভাবিক গতিতেই সে কিন্তু উইকেটটা নিয়ে নিয়েছে।
যাক আলহামদুলিল্লাহ, তারপরও তানজিম হাসান সাকিব যথেষ্ট চেষ্টা করে শেষ পর্যন্ত আমাদের একটি মানে ফাইট করার মতো একটা টোটাল 248 নিয়ে গেছে, যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা এই ম্যাচটা জিতেছি এই লাস্ট কয়েকটা রানের কারণে। তা না হলে কিন্তু আমরা এই 16 রানে জেতার কোনো প্রশ্নই আসতো না। যাক, এবার আসি বোলিংয়ের বিষয়ে কথা বলি। আমাদের বোলিংয়ের বিষয়ে আসলে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ নিজেই ভুলে গেছেন সে আসলে ওয়ার্ল্ড ক্লাস একজন অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার পজিশনের একজন খেলোয়াড়, কিন্তু ওনার মেন কাজটা কি সেটা উনি নিজেই ভুলে গেছেন ক্যাপ্টেন হয়ে। উনি অন্যদের বুঝাতে বুঝাতে নিজের খেলাটাই আসলে ভুলে যাচ্ছেন। উনি কিন্তু মূলত অফ স্পিনার। অফ স্পিনার মানে বলটা অবশ্যই টার্ন করবে, আপনি একটু খেয়াল করবেন আসালাঙ্কা এবং কামিন্দু বেন্ডিজ এরা কিন্তু রেগুলার কোনো বলার না, অফ স্পিনার না, তারা পার্ট টাইম বলার হিসেবে, কিন্তু তাদের বলটাও দেখবেন মেহেদী হাসান মিরাজ থেকে কয়েক ডিগ্রি বেশি টার্ন করে তারা কিন্তু ভায়ার করে নিচ্ছে বল, কিন্তু মেহেদী হাসান বলগুলি কিন্তু একটাও টার্ন করছে না। সে কি করছে, প্রত্যেকটা বলেই উনি আপনার আর্মার ডেলিভারি দিচ্ছে। আর্মার ডেলিভারি মূলত অফ স্পিনার বলারদের একটা কৌশল, যার মাধ্যমে কিন্তু আমাদের নাম্বার 1 যেই সাকিব আল হাসান পোস্টার বয় উনি কিন্তু স্বাভাবিক অফ স্পিন বল করে, কিন্তু উইকেট নেওয়ার সময় সে আর্মার ডেলিভারি দিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করে ভিতরে দিয়ে উইকেটটা নিয়ে নেয়, একদম স্ট্যাম্পে বলটা ঢুকিয়ে দেয়। কিন্তু মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে দেখবেন আপনি এখন রেগুলার প্রত্যেকটা বলই তিনি আর্মার ডেলিভারি করছেন, ব্যাটসম্যানরাও স্বাভাবিক জানতেছে বলটা পরে ভিতরে স্ট্যাম্পের দিকে আসবে, তারা কিন্তু সহজে এটা ডিফেন্ড করতে পারছে অথবা সিঙ্গেল নিতে পারছে, মাঝে মধ্যে কিন্তু হিটও করতে পারতেছে। আসলে আপনি বলার হচ্ছে অফ স্পিন, আপনি অফ স্পিন বল করতে গেলে মূলত আপনার আঙ্গুল যে ফিঙ্গারের কাজটা খুব খুব শক্তভাবে কাজটা করতে হয়, যার কারণে কিন্তু ফিঙ্গারের অনেক ঘর্ষণ বা অনেকটাই চাপ দিয়ে বলটা করতে হয়, কিন্তু আপনি সেই বিষয়টাকে না করে ইজি বলটা ফেলছেন, যার কারণে আপনার বলটার মধ্যে কোনো টার্ন নিচ্ছে না। আপনি যদি বারবার প্রত্যেকটা বল অফ স্পিনের মাধ্যমে বলটা টার্ন করাতেন, হঠাৎ করে একটা বল আর্মার ডেলিভারি দিতেন, ঠিকই ব্যাটসম্যান পরাস্ত তো এলবিডব্লিউ বাই বোল্ড হয়ে যেত, কিন্তু আপনি এটা না করে স্বাভাবিক বল করতেছেন, লেন্থটা ঠিক রাখতেছেন, যার কারণে আপনার বলে ডট ডেলিভারি আসতেছে, হয়তো আপনি রান কম দিতেছেন, কিন্তু প্রয়োজনের সময় যে উইকেটটা নেওয়ার জন্য আপনার যে অ্যাবিলিটিটা ছিল বাংলাদেশ দলের যখন উইকেট নেওয়ার জন্য খুব প্রয়োজন, তখন কিন্তু আপনি সেই কাজটা করতে পারছিলেন না, যার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা খেলাই ভুগছি। যাক আলহামদুলিল্লাহ, আমাদের গত ম্যাচে ডেবু হওয়া সেই তানভীর ইসলাম দুর্দান্ত, প্রথম ম্যাচও ভালো ছিল এবং গতকালকের ম্যাচের হিরো, যিনি যার মাধ্যমে কিন্তু এই 5টা উইকেট নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা ম্যাচটা জিতেছি। উইকেট ছাড়া এই অল্প রানে কোনো দিনও ডিপেন্ড করা সম্ভব ছিল না। আসলে আমাদের একজন উইকেট টেকিং বলার দরকার, যেটা ছিল মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, কিন্তু সেই মেহেদী হাসান মিরাজ ওনার নিজের সে অলরাউন্ডার পারফরম্যান্সটাই ভুলে যাচ্ছে। উনি ক্যাপ্টেন্সির দায়িত্বটা এতটাই যেমন ওনার মাথার ভিতরে ঢুকে গেছে, উনি আসলে ওনার যে মেন দায়িত্ব অলরাউন্ডার পারফরম্যান্স, হয়তো বা ব্যাটিং বা বোলিংয়ে কোনো একটাই পুষিয়ে দিবেন, সেটার ক্ষেত্রে কিন্তু উনি পারছে না। যদিও হাসান আঙ্কার উইকেটটা নিয়েছে, ওইটাও একটা আমি বলি মিস টাইমিং না হলে সেটা হয়তো বাউন্ডারির উপরেই চলে যেত, বলটা ওইরকম আহামরি যে খুব একটা ভালো একটা বল ছিল ওইরকম আমি বলবো না। তো যাক আলহামদুলিল্লাহ, মুস্তাফিজ তার সেই পুরনো ছন্দে নাই, যাকে আমরা বরাবরই ভালো বলি, তারপরে তার টি-20তে তার পারফরমেন্স ভালো। আমি মনে করি তার টি-20 দিকেই গুরুত্ব দেওয়া উচিত। তা আমাদের আরও বলার আছে, শরীফুল ইসলাম যিনি স্কোয়াডে নাই, তাসকিন আহমেদ, তারাও ওয়ানডেতে খুব ভালো করছে, হাসান মাহমুদও ধারাবাহিক মোটামুটি সে রান কম দিচ্ছে, এবং তানজিম হাসান সাকিব যার কথা না বললেই নয়, তিনি গতকালকের ম্যাচের হিরো, ব্যাটিং বোলিং দুইটা দিয়েই উনি পুষিয়ে দিয়েছেন আমি মনে করি। ওনাকে আমি 10-10 দিব। কিন্তু আমাদের মেহেদী হাসান মিরাজের কথা যদি আপনি বলেন, আমি ওনার ক্যাপ্টেন্সি বা যাই হোক, আমি ওনাকে 10-এ 5 বা 6-এর বেশি দিতে পারছি না, এটা দুঃখিত। যেটা করি দেখে তা কিন্তু শ্রীলঙ্কার ক্যাপ্টেন কিন্তু তা পুষিয়ে দিচ্ছেন। সে যদিও ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু বোলিং দিয়েও সে কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটগুলি নিয়ে নিচ্ছেন, যেটা আমাদের মেহেদী হাসান মিরাজ প্রয়োজনের সময় যে উইকেট নেওয়ার যে বলটা ওইটা উনি করতে পারছেন না, যার কারণে কিন্তু আমরা ম্যাচের অনেকটাই পিছিয়ে যাচ্ছি। এবং এবার যদি আমি বলি যে আমাদের সামনের যেই ডু অর ডাই ম্যাচ, সিরিজ নির্ধারণের যেই তৃতীয় ওয়ানডে ম্যাচটা, সেই ম্যাচে যদি আমি জয়ের সম্ভাবনা দেখি, গেম প্ল্যানের দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে, আর গেম প্ল্যানটাই মূলত খেলার মূল অস্ত্র। সেই দিক থেকে আমি বাংলাদেশকে এগিয়ে রাখতে পারছি না, যার কারণে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, হয়তো 70-30, 70% আমি শ্রীলঙ্কাকে দিব,
আমি 30% বাংলাদেশের জন্য রাখতে পারি জয়ের সম্ভাবনা। কিন্তু যেদিন ভালো করে, যেহেতু আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের জয়টাকেই সবচেয়ে বেশি আশা করব। আমাদের জয়, এই বাংলাদেশের গৌরব, আমি বাংলাদেশের জয়টার জন্য সবসময় শুভকামনা করব। আমি চাই যেদিন ভালো করবে ওই দল সেদিনই জিতবে। আসলে এইখানে র্যাঙ্কিংয়ে আমরা 10-এ আছি, ওরা 4-এ আছে, সেটা বিষয় না। গতকালকে যেমন আমরা দেখিয়ে দিয়েছি আমরা জয়লাভ করতে পারি। আমি চাই শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই আমরা ভালো খেলি, সামনের ওডিআই ম্যাচটা আমরা জিতে আমাদের সেই পুরনো ঐতিহ্য, আমরা ওডিআই ফরম্যাটে যে ফেভারিট ছিলাম অন্যান্য ওয়ার্ল্ড ক্লাসের দিক থেকে, আমরা সেটা আবার সেই গৌরব ফিরিয়ে আনবো। আমাদের গেম প্ল্যানের দিক দিয়ে আরও একটু সচেতন হইতে হইব। আমাদের কোচ প্লাস ক্যাপ্টেন এবং প্রত্যেকটা ব্যাটিং বা বলারকে তার নিজ দায়িত্ব সম্পর্কে সবচেয়ে বেশি ফোকাস রাখতে হইব, যে আমি ম্যাচ পরিবর্তন করার দায়িত্ব আমি নিব। গেম চেঞ্জের একটা যেই দায়িত্বটা, সেটা প্রত্যেকটা খেলোয়াড়কে নিতে হইব যার নিজ দায়িত্ব থেকে। যদি ওটা নিতে পারে নিঃসন্দেহে ইনশাল্লাহ হয়তো বাংলাদেশ সেই 30% যেটা দিলাম সেটা বড় কথা না, তারা জয়লাভ করেই ফিরবে। আশা রাখি সেটা ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমিও চোখ রাখবো, আপনারাও খেলাটা দেখবেন আশা করি এবং বাংলাদেশকে সাপোর্ট করবেন, সেই শুভকামনা নিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। যদি আমার সেই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার ভুল ত্রুটি শুধরে নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও মেক করার চেষ্টা করব। এবং যদি আরও আলোচনার কোনো বিষয়ে আপনাদের জানার কোনো থাকে আপনারা অবশ্যই সেটা জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানালে আমি খুব উপকৃত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, সে আশা রাখি। আসসালামু আলাইকুম। 160 রানের কাছাকাছি হয়তো মেবি 8 উইকেট যাওয়ার পরেও কিন্তু আমাদের গেম প্ল্যানের ব্যর্থতার কারণে কিন্তু তারা প্রায় জয়ের একদম দোরগোড়ায় চলে গেছে। শেষ 2টি উইকেট নিতে কিন্তু আমাদের গাম জড়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের প্রধান উইকেট টেকিং বলার কিন্তু ছিল তানজিদ হাসান সাকিব। তাকে কিন্তু আমরা ওই রকমভাবে কাজে লাগাইনি। গতকালকে যদি আমরা নাগাতার তাকে দিয়ে আরও কিছু ওভার বল করাইতাম, 2 ওভারের পরে কিন্তু টানা ওনাকে বসিয়ে রাখা হয়েছে, মানে বল না দিয়ে মুস্তাফিজকে আমরা এনেছি। যেই জায়গায় কিন্তু খেয়াল করবেন মুস্তাফিজ কিন্তু প্রতি ওভারে প্রায় 10-এর কাছাকাছি করে রান দিয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু তারা সহজেই অল্প টার্গেটে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ওই সময় যদি আমরা তানজিদ হাসান সাকিবকে আরও কিছু ওভার রানিং করাইতাম, সে কিন্তু রান দেওয়ার পাশাপাশি উইকেটটা নেওয়ার যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এবং শেষ উইকেটটাও কীভাবে স্ট্যাম্প উড়িয়ে দিয়েছে সেটা খেয়াল করবেন। আমরা কিন্তু তাকে ওই সময় কাজে লাগাইলে হয়তো সেই প্রথম ওডিআইয়ের মতো আমরাও তাদেরকে সেই 150 রান বা 200 আগে একদম প্যাকেট করে দিতে পারতাম, যেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি। এবং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা দর্শক এবং খেলোয়াড়দের মাথায় একটা চাপ ছিল, না জানি ম্যাচটা কি লিয়াংয়ে প্রায় ভেরি করে দিয়েছিল। তার স্ট্রাইক রেট ছিল মাত্র 50 বা 60-এর কাছাকাছি, আপনি খেয়াল করবেন 40 পর্যন্ত। এরপরের বাকি 40 রানটা সে প্রায় 200-250 স্ট্রাইক রেটে কিন্তু নিয়ে নিছে। আমরা যেই বলারটা বারবার মার খাচ্ছে আমরা কিন্তু তাকেই দিয়ে আবার করাচ্ছি। এটা আমাদের গেম প্ল্যানের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল। আমরা আশা করি সেই বিষয়গুলোও খেয়াল রাখবো।